মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের যাদের 2024 সালের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দিয়ে সরকারি কলেজে নার্সিং করার ইচ্ছে আছে বা টার্গেট রয়েছে, স্পেশালি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তোমাদের অনেক ক্যান্ডিডেট আছে, তোমরা কেউ গরিব ফ্যামিলি থেকে বিলং করো, অনেক ক্যান্ডিডেট আছে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করো, অনেকে আছে একটু হাই সোসাইটিতে বিলং করো। তো তোমাদের সবার টার্গেট দেখা গেল এক, অর্থাৎ 2024 সালের নার্সিং এএনএম জিএনএমে ক্র্যাক করা। তো সেক্ষেত্রে তোমাকে আগামী 3 মাসে কোন বিষয়গুলো মনে রাখতে হবে, বা তুমি যদি এই নার্সিং এন্ট্রান্সে সুযোগ পেতে চাও, তাহলে তোমার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি। পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনার পাশাপাশি তোমার কি কি বিষয়ে আর নজর দিতে হবে, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। তোমরা কেউ মিস করবে না। অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটু শেয়ার করে দিবে। ওকে, দেখো, নার্সিংয়ের সেকাল এবং একাল অনেক ডিফারেন্স। সেকালে অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত নার্সিং কোর্স করলে একটা সরকারি চাকরি হাতের মুঠোয় আসতো। এখন কিন্তু সে দিন আর নেই। এখন তোমাকে কম্পিটিশনের মধ্য দিয়ে, প্রচুর ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশন করে তোমাকে কিন্তু একটা চাকরি পেতে হবে। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে নার্সিং যেমন একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে, তো সেই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। সেই সুযোগটা তুমি যেমন যদি কাজে লাগাতে পারো, তাহলে তুমি একটা সরকারি চাকরি পাবে এবং তোমার জীবন কিন্তু বদলে যাবে। তুমি বর্তমানে যে জীবনটা তুমি অতিবাহিত করছো, বা যে জীবন বা যে লাইফটা তুমি লিড করছো, সেই লাইফ থেকে তোমার অনেক আপার লাইফ তুমি লিড করতে পারবে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম কথা, তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। নার্সিং এন্ট্রান্সের যে সিলেবাস, সেই সিলেবাসের পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং আগামী 3 মাস তোমাকে কি কি অনুসরণ করে চলতে হবে। দেখো, একটা চাকরি পাওয়া মানে কিন্তু এখন স্বর্গ সুখ দেখা বা স্বর্গ সুখ পাওয়া। তাহলে এই স্বর্গ সুখটা পেতে গেলে তোমাকে কি করতে হবে? একটা কথা শুধু মাথায় রাখবে, তুমি আগামী 3 মাস পরিশ্রম করবে, দেখা গেল 30টা বছর বা 40টা বছর তুমি ভালো থাকবে। আর এই 3 মাস তুমি যদি তোমার পড়াশোনার প্রতি অমনোযোগী হও, তাহলে আগামী 30 থেকে 40 বছর তুমি কিন্তু অসুখী থেকে যাবে, তোমার লক্ষ্য কোনোদিন পূরণ হবে না। এই বিষয়টা কিন্তু মনে রাখবে, যারা নার্সিং লাইফটাকে নিজেদের পেশা হিসেবে বেছে নিতে চাও, নার্সিং কোর্সটাকে বা নার্সিং লাইফটাকে। ঠিক আছে? তো এই 3 মাস তোমাকে কি কি করতে হবে? দেখো, প্রথমেই বলে রাখি, আমার দ্বারা কিছু হয় না, এই কথাটা যাদের মাথায় ঘুরে তাদের দ্বারা সত্যি কিছু হবে না। তোমার নিজের কনফিডেন্সটা তোমাকে আগে ঠিক করতে হবে, বা নিজের কনফিডেন্সটা কখনই তোমাকে লো করা যাবে না, যে আমি পারবো, আমাকে পারতেই হবে। পাশের বাড়ির মেয়েটা এএনএম জিএনএম করে চাকরি করছে, তাহলে আমি কেন পারবো না? তোমার মধ্যেও সেই এবিলিটিটা আছে, তুমি কাজে লাগাচ্ছ না। তুমি অবশ্যই যদি তোমার যে ক্ষমতাটা তুমি প্রয়োগ করো, বা তোমার অ্যাবিলিটি যেটা আছে, তুমি যদি সেটার সঠিক উপায়ে তুমি যদি সেটা ব্যবহার করো, বা সঠিক উপায়ে তুমি সেটা প্রয়োগ করো, তাহলে তুমিও কিন্তু একদিন সরকারি চাকরি করে দেখিয়ে দিতে পারবে যে তোমার মধ্যে সেই এবিলিটিটা ছিল, তাই আজকে তুমি সরকারি চাকরি পেয়েছো। এই 3 মাসে তোমাদের টার্গেট কি কি থাকবে, বা এই 3 মাসে তোমাকে কি করতে হবে? প্রথম কথা, প্রথম টার্গেট বা প্রথম তোমাদের টিপস, সেটা হচ্ছে এই 3 মাসের একটা রুটিন করে নাও। রুটিনটা কেমন হবে?
তুমি যদি সকাল 7টার মধ্যে ঘুম থেকে ওঠো, তোমাকে সকালবেলার একটা রুটিন করে নিতে হবে, দুপুরবেলার একটা রুটিন করে নিতে হবে, বিকেলবেলার একটা রুটিন করতে হবে, লাস্ট তোমাকে রাত্রিবেলা একটা রুটিন করে নিতে হবে। তাহলে এই সময়গুলোকে কাজে লাগাতে হবে। সময় অপচয় করা মানে তোমার জীবনের কিছুটা সময় অপচয় হয়ে যাওয়া। সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে। সময় থাকতে নিজের উন্নতির কথা ভাবতে হবে। একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় কারো জন্য কিন্তু অপেক্ষা করে না। তুমি এবার চান্স পেলে না, তোমার একটা বছর কিন্তু এমনিতে নষ্ট হয়ে গেল জীবনের থেকে। তাহলে তোমাকে টার্গেট করতে হবে যে আমার যাতে এই বছরটা কোনো মতেই নষ্ট না হয়, সেই টার্গেটটা করতে হবে। অনেকে আছে সময়কে মূল্য দিতে জানে না, তাদের দ্বারা কিছুই কিন্তু হবে না। এই 3 মাসে তাহলে কি করবে? ফার্স্ট তোমাকে একটা রুটিন তৈরি করে নিতে হবে যে আমি কোন কোন সময়ে আমি বইটা পড়ব। অবশ্যই তোমাকে তোমার টার্গেট যেহেতু সরকারি কলেজে চান্স পাওয়া, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হবে এই 3টা মাস। এই 3টা মাস নার্সিং এন্ট্রান্সে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু একটা ক্রুশিয়াল মোমেন্ট। এই মোমেন্টটা তোমরা কখনোই কিন্তু জীবনের বাইরে কথা ভাববে না। অর্থাৎ এই মোমেন্টটা যে তোমাদের জীবনে নেই বা আসেনি সেটা কিন্তু ভাববে না। এই ক্রুশিয়াল মোমেন্টটা তোমার জীবনে কিন্তু কাজে লাগাতে হবে, তাহলেই তুমি কিন্তু সফল হবে। আর একবার সফল হয়ে গেলে তোমার কিন্তু আর পিছন ফিরে তাকানোর অবসর থাকবে না। তাহলে ফার্স্ট টিপ তোমার হচ্ছে, একটা তুমি রুটিন করবে, রুটিন অনুযায়ী তোমাকে চলতে হবে। সকালবেলা তুমি ঘুম থেকে এখন একটু আগেই ওঠো। যাদের ঘুম থেকে 8টা 9টার দিকে ওঠার অভ্যাস, তাদেরকে একটু জেগে উঠতে হবে তাড়াতাড়ি। রুটিন তৈরি করো, সকাল 7টা থেকে 10টা, তারপরে তোমার 12টার থেকে 2টো, তারপর খাওয়া দাওয়া পর্ব শেষ করে তোমার 4টা থেকে 6টা, তারপর রেস্ট নিয়ে দেখা গেলো 7টা থেকে তোমার 10টা বা 11টা। এইরকম করে একটা রুটিন মেনটেন করো, তোমার সুবিধা মতো করবে। নাম্বার 1 টিপস গেল, ঠিক আছে। নাম্বার 2, নিয়মিত অনুশীলন। নিয়মিত অনুশীলন বলতে তোমার প্রত্যেকটা সাবজেক্টে তুমি নিয়মিত অনুশীলন করতে হবে। একটা সাবজেক্ট তুমি আজকে দেখা গেলো বায়োলজিটা তুমি আজকে পড়লে, আজকে পড়ার পরে আজকে সকালবেলাটা তুমি বায়োলজি পড়লে, কালকে সকালবেলা আবার তুমি বায়োলজি সেই চ্যাপ্টারটা দেখো ভালো করে। তারপরে সেই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো তুমি একটু তোমার যদি টেক্সট বই তুমি পড়ো, টেক্সট বইয়ের যদি কনসেপ্ট তোমার দরকার হয় তাহলে টেক্সট বইটা আগে পড়তে হবে। কনসেপ্টটা নিয়ে যে যে পয়েন্টগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই পয়েন্টগুলো আমার দাগিয়ে নেওয়া উচিত বা খাতায় নোট করা উচিত, তুমি সেগুলো নোট করে নাও বা খাতায় তুলে নাও বা তুমি দাগিয়ে নাও। তাহলে নিয়মিত অনুশীলনটা অবশ্যই দরকার। ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে তোমাকে তো নিয়মিত অনুশীলন করতেই হবে। ওকে, তাহলে নিয়মিত অনুশীলন তোমাকে করতেই হবে, কোনো রকম ফাঁকিবাজি তোমার চলবে না। কারণ সময় থাকিতে করো উন্নতির ভাবনা, সময় ফুরিয়ে গেলে কিছুই হবে না। নাম্বার থ্রি, প্রতিটি বিষয়কে তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা বিষয়, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, তোমাকে জিআই, জিকে, প্রত্যেকটা বিষয়ে তোমাকে সমান গুরুত্ব দিতে হবে। কেন সমান গুরুত্ব দিবে? কারণ কম্পিটিশন তোমার এতটা হাই লেভেলে পৌঁছে গেছে যে তোমাকে যদি প্রত্যেকটা বিষয়ে তুমি নাম্বার ভালো বা স্কোর করতে না পারো তাহলে কিন্তু তুমি সরকারিতে চান্স পাবে না। তাই প্রত্যেকটা বিষয় তোমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো সাবজেক্টকেই তুমি অবহেলা করবে না। জিআই 5 নাম্বার আছে তাই বলে ভাবলে যে জিআই আমি করব না, আমি বায়োলজি ফিজিক্যাল সায়েন্স দিয়ে আমি 50+ করব, সেটা কিন্তু হবে না। প্রত্যেকটা বিষয়কে তোমার সমান গুরুত্ব দিতে হবে, তাহলেই তুমি কিন্তু সফল হবে। 2024-এ তোমার একটা সরকারি কলেজ তুমি পাবেই। নাম্বার 4, প্রচুর মক টেস্ট দিতে হবে। দেখো, মক টেস্টটা
নিজেকে যাচাই করার জন্য কিন্তু দেওয়া হয়। যারা তোমরা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে মক টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমরা ভাবছো মক টেস্ট আমি কিভাবে দেব? দেখো, মক টেস্ট দেওয়ার কিন্তু নিজেই নিজেকে যাচাই করা। কেমন করে তুমি করবে? কারণ তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করছো বা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ, কোনো কোচিংয়ের সাথে তুমি যুক্ত নও, তাহলে তুমিও কিন্তু মক টেস্ট ভালো মতো দিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবে, নিজেকে যাচাই করতে পারবে। তুমি কি করবে? দেখবে মক টেস্টে প্রচুর বই বের হয় বাজারে, সেই বইগুলো নেবে বা কিনবে। কেনার পরে দেখবে পিছনের দিকে বা প্রত্যেকটা মক টেস্টের শেষে একটা করে শিট থাকে, ওএমআর শিটটা, সেই ওএমআর শিটটা জেরক্স করে রাখবে। মোটামুটি 50, 60, 70টা জেরক্স করে রাখবে। যেদিন মক টেস্ট দেবে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও সাবজেক্ট ওয়াইজ। সেই মক টেস্টগুলো তুমি দাও সেই ওএমআর শিটে, এবং তারপরে নিজেই উত্তরগুলো মিলিয়ে নাও। তুমি 50-এর মধ্যে বায়োলজিতে কত পাচ্ছ? প্রত্যেকটা মক যে সেটগুলো থাকে, একদিন বায়োলজি দিলে, আজকে দেখা হলো আমি বায়োলজির মক টেস্ট দিলাম, 50-এর মধ্যে আমি 20 পেলাম, সেটা কিন্তু স্যাটিসফাইড নয়। তার পরের দিন দাও, কিছুটা ইমপ্রুভ করো, আবার তুমি বিষয়গুলো চর্চা করো, বায়োলজিটা ভালো করে দেখো, তারপর প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে দেখো, সেই সাবজেক্টের মক টেস্ট দাও। এইভাবে মক টেস্ট দিতে দিতে তোমার একটা সময় দেখবে তুমি 50-এর মধ্যে 40, 45 বা 50ও তুমি পেয়ে যেতে পারো। তখন তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। এই এই জন্য মক টেস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লাস্ট হচ্ছে নিজের উপর কনফিডেন্সটা রাখা। আমি পারি বা আমি পারবো, এই কনফিডেন্সটা তোমাকে ধরে রাখতে হবে। কখনো এটা ভাবলে চলবে না যে আমি এবার সুযোগ নাও পেতে পারি, আমার প্রিপারেশান ভালো না। না, তোমাকে প্রিপারেশান ভালো করে নিতেই হবে। এখনো সময় আছে 3 মাস। এই 3 মাস তোমার, যদি তুমি নিয়মিত অনুশীলন করে রুটিন মাফিক করো, তাহলে তোমার কিন্তু এই 3 মাস যথেষ্ট সময়। তোমাকে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। তুমি কোন বিষয়ে দুর্বল? অঙ্কে দুর্বল? তুমি অঙ্কটা তোমার বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন অঙ্কের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সময় কনসেপ্ট নাও। সে চ্যাপ্টারগুলো কিভাবে করাচ্ছে, অঙ্কগুলো কিভাবে হচ্ছে, তুমি নিয়মিত দেখো, নিয়মিত অনুশীলন করো। দরকার হবে ইউটিউব দেখার জন্য তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা আলাদা করে সময় নাও। যে সময়টা তুমি দেখা গেল বন্ধু বান্ধবীদের সাথে কথা বলবে ফোনে, সেই সময়টা তুমি ইউটিউব দেখে তোমার অঙ্কগুলো তুমি ক্লিয়ার করে নাও। তোমার বায়োলজিতে সমস্যা, তো ইউটিউব দেখো, ইউটিউবে যদি সার্চ করো সেই বিষয়টা সম্পর্কে বায়োলজির, তাহলে কিন্তু প্রচুর ভিডিও চলে আসবে, তুমি সেখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এইভাবেই তোমাকে কিন্তু ধাপে ধাপে তোমাকে এগিয়ে যেতে হবে। এবং বর্তমান এই পরিস্থিতিতে যে হারে কম্পিটিশন হচ্ছে, নিজেকে টিকিয়ে রাখতে গেলে তোমাকে কিন্তু অতি অবশ্যই প্রচুর পরিমাণে খাটতে হবে, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। তাই কখনো নিজেকে ছোট ভাববে না, বা আমি পারবো না, আমার দ্বারাই হবে না, এই সমস্ত কথাগুলো কিন্তু একদম যারা লুজার তাদের ক্ষেত্রেই মনে আসে। তোমার যদি টার্গেট থাকে যে তোমাকে পেতেই হবে একটা চাকরি, তাহলে তুমি কিন্তু এই কথাগুলোর কোনো গুরুত্ব দেবে না। তোমাকে সবসময় ভাবতে হবে যে তোমার টার্গেটে পৌঁছানোর জন্য তোমাকে যে হারে পড়াশোনা করতে হবে, আমি সেই হারেই পড়াশোনাটা করব। এই লক্ষ্য নিয়ে, এই টার্গেট নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে। তাহলেই তুমি কিন্তু সফল হবে। এবং 2024-এর নার্সিং এন্ট্রান্স দেওয়ার পরে যখন রেজাল্ট পাবলিশড হবে, তোমার জিএমআর যদি তোমার ভালো না হয়, তাহলে তুমি অবশ্যই একবার নিজেকে বলবে যে হ্যাঁ, আমি যথেষ্ট 3 মাস পরিশ্রম করেছিলাম, তাই আমি আজকে এই সুফলটা পেয়েছি। ঠিক আছে? তো অবশ্যই যদি কথাগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবে বন্ধু বান্ধবীদের। অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ঠিক আছে? সকলকে অনেক অনেক পরীক্ষার শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ।